গল্পটি আরও ভালোভাবে উপভোগ করার জন্য হেডফোন ব্যবহার করুন। শীতটা এবছর বেশ জাঁকিয়েই পড়েছে। তবুও সকালের এক টুকরো রোদ গায়ে পড়লে বেশ আমোদ বোধ হয়। মোটা শালখানা চাপা দিয়ে চেয়ারে বসে রয়েছি, আর সোমেশ্বর চেয়ারে হেলান দিয়ে একটা দৈনিক পত্রিকা পড়তে পড়তে গুনগুন স্বরে কীর্তন গান করছে। আমি বললাম, মনের সুখে যে গান করে যাচ্ছ, এদিকে 2 মাস হয়ে গেল, একটাও কেস আসেনি। হুঁশ আছে? হ্যাঁ, নাই আসুক গে। পদ্মপুকুরের মার্ডার কেসটা তো ভালোই উপরে জুটেছিল। তা এখন 2 মাস যদি কেস নাও আসে, যদি গঙ্গার জল ব্রহ্মপুত্র পর্যন্ত গড়িয়েও যায়, তাতেও আমার লক্ষ্মী দেবী অক্ষুণ্ণ থাকবে নন্দন। এমন সময় ঘরের দরজায় খটখট 2বার টোকা পড়ল। অরণ্যা গিয়ে দরজা খুলতেই দেখলাম দরজার সামনে দাঁড়িয়ে আছেন একজন মাথা থেকে পা পর্যন্ত কালো বোরখা পরা ভদ্রমহিলা। তিনি বললেন, সত্যান্বেষী সোমেশ্বর বক্সির সঙ্গে দেখা করতে এসেছি। আসুন। উনি ভেতরে এলে আমরা উঠে দাঁড়িয়ে নমস্কার করলাম। হ্যাঁ, আমি সোমেশ্বর বক্সী, বলুন। আসলে আমার স্বামী মারা গিয়েছে আজ 4 দিন হলো, তাই ওর মৃত্যুর তদন্তের জন্য আপনার কাছে এসেছি। ঠিক আছে, আগে বসুন। মহিলা বসবার পর তিনি মুখের বোরখাটি খুলতে বুঝতে পারলাম অসাধারণ সুন্দরী। তারপর তিনি কাতর কণ্ঠে বললেন, আমার বান্ধবী মানে সুরবালা মুখোপাধ্যায়ের কাছে আপনার কথা অনেক শুনেছি, তাই আপনার কাছে এলাম। আপনি দয়া করে আমায় ফিরিয়ে দেবেন না? আগে শুনি জিনিসটা কি, তারপর ভেবে দেখছি। সুরবালা দেবী নৈহাটিতে থাকেন না? মনে পড়েছে। ওনার বাবার মৃত্যু রহস্যের আমি সমাধান করেছিলাম। ওনার স্বামী তো আবার হাইকোর্টে কাজ করেন। হ্যাঁ, আসলে আমার নিজেরও খুব বিপদ, জানেন। আচ্ছা, সবটা ভালো করে খুলে গুছিয়ে বলুন। হ্যাঁ, বলছি। আমার নাম জারিন, জারিন খাতুন। আমি থাকি শ্যামনগরের রাহুতায়। আপনি শেখ সেলিমের নাম শুনেছেন? শেখ সেলিম মানে সেই বিখ্যাত আঁকিয়ে শেখ সেলিম? ওনার আঁকা তো 2বার জাতীয় পুরস্কার পেয়েছে। একটু আগেই পেপারে ওনার মৃত্যু সংবাদ পড়ছিলাম। হ্যাঁ, উনি উনিই আমার স্বামী। ব্যাপারটা একটু খুলে বলি কেমন? আগে আমার নিজের কথা বলছি। আসলে আমার আম্মি ছিলেন একজন হিন্দু। ওনার পূর্ব নাম ছিল রেণুকা, রেণুকা পাল। কিন্তু আমার আব্বা ছিল একজন মুসলিম। বুঝতেই পারছেন, ভালোবেসে ওদের নিকাহ হয়েছিল। নিকার পর আম্মি নাম পাল্টে নেয়। কিন্তু আমার ছেলেবেলা থেকেই হিন্দুদের নানা আচার অনুষ্ঠানের দিকে খুব ঝোঁক ছিল। না, কখনো পালন করিনি, কিন্তু সেসব অনুষ্ঠান আমার খুব ভালো লাগতো। যেমন শিব পুজো, তারপরে নারায়ণ পুজো। আমার যখন 18 বছর বয়স, তখন স্কুলে পড়াকালীন একটি হিন্দু ছেলেকে আমি ভালোবাসতাম। তাকে বিয়েও করতে চেয়েছিলাম, কিন্তু আমার আব্বু রাজি হয়নি এবং জোর করে আমাকে কোরআন শুনিয়ে প্রতিজ্ঞা করে নেন যে আমি যেন ওনার পছন্দ করা ছেলের সাথেই শাদী করি। আমি কি করব বলুন? আমি তখন বাধ্য। তাই আবু সেলিমের সাথে জোর করে আমার নিকাহ করিয়ে দেয়। ওর জন্ম থেকেই 2 পা পঙ্গু, সেটা নিশ্চয়ই জানেন। যাই হোক, নিকার পর আমি শ্বশুরবাড়িতে চলে আসলাম বটে, কিন্তু সেলিমের সাথে আমার কোনো দিনই তেমন ভালো সম্পর্ক তৈরি হলো না। তারপর আজ এভাবেই কেটে গেছে 1টা বছর। বাড়িতে আমরা মোট 4 জন মানুষ থাকি। আমি, সেলিম আর আমার শ্বশুর মশাই এবং একটা কাজের লোক। আমি আমার মতো থাকি। সেলিম সারা দিন একটা বন্ধ ঘরে ওরা আঁকা টাকা নিয়ে থাকে। আমার শ্বশুর মশাই শেখ হাসান, উনি একজন লেখক। নাম শুনেছেন নিশ্চয়ই। হ্যাঁ, ওনার নাম শুনেছি।
অরণ্যা চা নিয়ে এলো। ভদ্রমহিলা বললেন, না না, চা আমি খাই না, ধন্যবাদ। হ্যাঁ, তো উনি থাকেন দোতলায়, একা নিজের ঘরে। মানে বাড়িতে হয়তো মুশকিলে আমাদের 2-3 দিনে একবার মুখ দেখা দেখি হয় কি না হয়, সবাই যে যার মতন ছন্ন ছাড়া। এবার এবার কিছুদিন ধরে আমাদের বাড়িতে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে জানেন। যেমন হঠাৎ করে বাড়িতে লোডশেডিং হয়ে যাচ্ছে, তারপর এই ধরুন বাড়ি থেকে কোনো কারণে বেরোচ্ছি, এসে দেখছি হঠাৎ সারা বাড়ি লণ্ডভণ্ড। তারপর এই তো সপ্তাহ 2 আগে ঘরে বসে রয়েছি, কি একটা মাটি থেকে তোলবার জন্য নিচু হয়েছি, এমন সময় কি একটা জিনিস মাথার উপর দিয়ে জোরে বেরিয়ে গিয়ে লাগলো দেওয়ালে। ঘুরে দেখি এ কি, এই যে একটা ছুরি। তারপর জানেন, আমাদের বাড়ির কাজের লোক কার্তিক দা, সে একদিন বাজারে গিয়েছিল কি একটা কিনতে, কিন্তু আর ফেরেনি। তাকে এত খোঁজা হলো, তার বাড়িতে গেলাম, কিন্তু সে কোথাও নেই। অগত্যা একটা নতুন কাজের লোক রাখতে হলো। 4 দিন আগে আমার এক আত্মীয়ের মেয়ের নিকাহতে গেছিলাম। বাড়িতে শ্বশুরমশাই আর ও ছিল। সেলিম সারাদিন নিজের ঘরেই থাকে, কাজের লোক ওর খাবারটা দরজার বাইরে রেখে দেয়, ও সময় হলে দরজা খুলে সেটা নিয়ে নেয়। তা নিকাহ মিটে যেতে আমি যখন 2 দিন পর বাড়ি ফিরে এলাম, তখন নতুন কাজের লোকটি আমায় বলল 2 দিন নাকি ও ঘরের দরজা খোলেনি আর খাবারও নেয়নি। দরজা ঠুকেও ভেতর থেকে নাকি কোনো সাড়া পাওয়া যায়নি। তখন তখন আমার কেমন অদ্ভুত লাগলো জানেন। ওখানকার কিছু লোককে ডেকে দরজা ভাঙতেই দেখলাম চেয়ারে একটা ছবির সামনে বসা অবস্থায় পড়ে রয়েছে ওর মৃতদেহ, বুকে একটা ছুরি বসানো, 2 হাতে লাঠির আঘাতের চিহ্ন, আর সারা দেহ যেন রক্ত শূন্য। দেহ একেবারে সাদা হয়ে গেছে। পুলিশ এটা নিয়ে তদন্ত করতে চেয়েছিল বটে, কিন্তু কিন্তু আমি চাই আপনি এটার তদন্ত করুন। ওরা ব্যাপারটা নিয়ে ঘাঁটলে আমার আর সেলিমের সম্পর্কের ব্যাপারটা জানাজানি হয়ে যাবে। তাই আপনি গোপনে এটা সুরাহা করুন। সেলিম আর আমি দুজনকে তালাক দিতে চেয়েছিলাম, তাই আমি কোর্টে গিয়েছিলাম। সেখানেই সুরবালার স্বামী গোপীনাথ বাবুর সাথে আমার আলাপ হয়, আর তারপর ওনার স্ত্রী সুরবালা আমার বন্ধু হয়ে ওঠে। এবার আপনারা হয়তো ভাবছেন, আমি যদি সেলিমকে ভালো নাই বেসে থাকি, তাহলে ওর মৃত্যুর তদন্ত নিয়ে এত দূর এলাম কেন? আসলে আসলে আমাদের মতো সম্পর্ক যেরকমই হোক না কেন, ও স্ত্রী হয়ে 1 বছর তো কাটিয়েছি। তাছাড়া অসহায় একটা পঙ্গু মানুষকে যে খুন করেছে, তার কি শাস্তি হওয়া উচিত নয় বলুন? উচিত। আচ্ছা, ওনার কি কোনো রকম কোনো শত্রু ছিল? না, শত্রু ঠিক নয়, কিন্তু কিন্তু আমার দুজনের ওপর সন্দেহ হচ্ছে। এক ওর ফুফু মানে পিসি ফতেমা বেগম। সেলিমের মৃত্যুর কিছুদিন আগে উনি আমাদের বাড়ি এসে সম্পত্তি ভাগ নিয়ে আমার শ্বশুরমশাইয়ের সাথে খুব ঝগড়া করেছিলেন। সেলিম ওনাকে সম্পত্তির ভাগ দেবে না বলেছিল, তাই হয়তো এই আক্রোশ থেকে উনি এটা করতে পারেন। কারণ সেলিম সরে গেলে তো ওনারই লাভ। তাছাড়া যে সংস্থাতে ও ছবি দিত, সেখানকার একজনের সাথে কিছুদিন আগে ওর খুব কথা কাটাকাটি হচ্ছিল, তাই আমার তাকেও সন্দেহ হয়। সেটা এখন বলা যাবে না, সেটা তদন্ত সাপেক্ষ বিষয়। হ্যাঁ, সেই জন্যই তো চাই এটার দায়িত্ব আপনার হাতে দিতে। তাছাড়া আমার ওপরেই বা ছুরি ছোড়া হবে কেন বলুন তো? আপনি দয়া করে এটা দেখুন। আর আর আপনার পারিশ্রমিকটা কত বলুন, আমি এক্ষুনি দিয়ে যাচ্ছি। আমি আগে থেকে কিছু নিই না, যেরকম কেস যায় সেই অনুযায়ী নিই। ঠিক আছে, আগে ব্যাপারটা মিটুক, তারপর না হয় দেখছি।
মানে মানে আপনি তদন্ত করছেন তাহলে? করছি। বেশ তো, তাহলে আপনি আমাদের বাড়ি কবে আসছেন বলুন? কালই আসুন না। না, কাল হবে না, পরশু যাব। কোথায় বললেন যেন? শ্যামনগর রাহুতায়, তাই তো? ঠিক আছে, আমাদের যেতে দুপুর হবে। সে যখন খুশি আসুন। ভদ্রমহিলা ধন্যবাদ জানিয়ে চলে গেলেন। আমি বললাম, যাক, এতদিন পর তোমার হাতে শেষমেশ একটা কেস এলো তাহলে। হ্যাঁ, শুধু কি কেস, এরকম সুন্দরী মহিলার অনুরোধ ফেলা কি সম্ভব? পাশেই অরণ্যা দাঁড়িয়েছিল। সোমেশ্বরের কথা শুনে ও বাঁকা ভাবে তাকালো সোমেশ্বরের দিকে। আমি বললাম, ইয়ে কি সব বলছো? মানে? কেন, তোমার ভালো লাগেনি? আহা, কি মিষ্টি গলা, এতে যে কোনো পুরুষ প্রেমে গলে যেতে পারে, বুঝলে? অরণ্যা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত কচলাচ্ছিল। আমি ভাবলাম, এই রে, আজ আবার গৃহযুদ্ধ লাগলো বলে। অরণ্যা চায়ের কাপ প্লেটগুলো ট্রেতে জোরে জোরে রাখতে রাখতে বলল, ঠাকুরপো, দুপুরে কি খাবে ওকে বলতে বলো। সারাদিন তো আর তোমাদের ফরমাস খাটতে পারবো না। কেন, কাল যে বড় রুইটা আনলাম সেটা দিয়ে ঝোল করো। আর দয়া করে শোনো, একটু ঝালটা দেখে দিও। হ্যাঁ, জানি তো আমার হাতের রান্না ভালো লাগবে কেন, আমি তো আর সুন্দরী নই, আর আমার গলাও অত ভালো নয়। এই বলে মুখ বাঁকিয়েও চলে গেল রান্নাঘরে। পরশুদিন কথা মতো আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম শ্যামনগরের উদ্দেশ্যে। শ্যামনগর বলে আরো একটা জায়গা রয়েছে যেটা খুলনা জেলার অধীনে পড়ে, কিন্তু আমরা এখন যাচ্ছি কলকাতা থেকে প্রায় 30 কিলোমিটার দূরে কলকাতা শ্যামনগরে। শিয়ালদহ থেকে বাসে উঠলাম দুজনে। বাসে মোটামুটি ভিড়। শ্যামনগর জায়গাটি চমৎকার। চারিদিকে সবুজের বিস্তীর্ণ স্থলভাগ ও জলভাগের অবস্থান এটাকে অপরূপ করে তোলে। বেলা 12টার দিকে আমরা নামলাম শ্যামনগরে। এখান থেকে রাহুতা আরো মিনিট 25-এর পথ। আমরা একটা হাতে টানা রিকশায় উঠলাম। সেটা গদাই চালে দুলতে দুলতে আমাদের পৌঁছে দিল রাহুতায়। রাহুতা জায়গাটা মফস্বল ধরনের। এখানে শহরের ছোঁয়া খানিকটা ছাপ পড়েছে। সেখানে সবাই শেখ সেলিমের বাড়ি চেনে, তাই জিজ্ঞাসা করে বাড়ি খুঁজে নিতে অসুবিধা হলো না। পথের ধারে কাটা 10 জায়গা নিয়ে বিশাল 3 তলা পাকা বাড়ি, তার পাশাপাশি আরো 2-3টে পাকা বাড়ি। আমরা গেট খুলে ভিতরে গিয়ে কলিং বেলটা চাপতেই একটা রোগা বয়স্ক হাড় বেরিয়ে যাওয়া জীর্ণ শরীরের ভদ্রলোক এসে দরজা খুলল। তাকে দেখে বুঝলাম এটি সেই নতুন কাজের লোকটি। কিছুক্ষণ পর জারিন এসে বললেন, আরে, এই তো আপনারা এসে পড়েছেন, আপনাদেরই তো অপেক্ষা করছিলাম। ওনার পিছনে এসে দাঁড়ালেন সুরবালা দেবী আর ওনার স্বামী গোপীনাথ বাবু। সোমেশ্বর বলল, এ কি, আপনারা এখানে? হ্যাঁ সোমেশ্বর বাবু, আপনাদের সাথে দেখা করার সুযোগটা হাতছাড়া করতে চাইনি, তাই চলে এলুম। তা আপনি এত রোগা হয়ে গিয়েছেন কেন? রোগা হয়নি, বড় হয়েছি। মানে? সব কথার কি অর্থ আদেও হয়? সত্যি আজও আপনার কথার মানে আমরা বুঝতে পারি না। অবশ্যই আপনাকে এতেই মানায়। যাকে, এই দেখুন আমার 3 বছরের মেয়ে। এই বলে একটি কপালে বড় করে কাজল ও ফ্রক পরা শিশুকে দরজার পেছন থেকে বার করে বললেন, এই দেখো, এরা তোমার কাকা হয়, প্রণাম করো মা। মেয়েটি ছোট্ট হাত দিয়ে নিচে ঝুঁকতে যাচ্ছিল। এমন সময় সোমেশ্বর তাকে কোলে তুলে নিয়ে বলল, বাহ, ভারী মিষ্টি মেয়ে তো আপনার, পুরো গোপীনাথ বাবুর মতো দেখতে হয়েছে। কি নাম ওর? লাবণ্যা। বাহ, খুব সুন্দর নাম। এ কি, আপনারা এখনো বাইরে দাঁড়িয়েই রইলেন? ভেতরে আসুন। আমরা ভেতরে ঢুকলাম। বাড়িটা যেমন বড় তেমনই চমৎকার। বাড়িতে অনেকগুলো ঘর, মার্বেল বসানো, আর চারিধারে নানান দামি জিনিস দিয়ে সাজানো। আমরা একতলা সিঁড়ির কাছে বসলাম।
তারপর আমাদের জন্য লুচি, সন্দেশ, চা, নারকেলের পুডিং এলো। সেগুলোই খেতে খেতে সোমেশ্বর বলল, আচ্ছা গোপীনাথ বাবু, আপনার কি ধারণা, ব্যাপারটা কি হতে পারে? কি জানি, তবে এদের গাফিলতি যথেষ্ট মশাই। জানেন, সেলিম সারাদিন নিজের ঘরে একা থাকতো, আর হাসান বাবু উনি তো 3 তলায় সারাদিন আপন মনেই রয়েছেন। জারিন থাকে নিজের মতো, আর কাজের লোক কাজ নিয়ে ব্যস্ত। তা ঘরে এত দামি দামি জিনিস, বলি যদি কোনোদিন কিছু চুরিও হয়ে যায় না, কে টের পাবে? তাই বলেছিলাম বারবার একটা দারোয়ান অন্তত রাখতে, তা আমার কথা তো শুনলো না। আজ একটা দারোয়ান থাকলে এই অবস্থা হতো না। খাওয়া শেষ করে সোমেশ্বর উঠে দাঁড়িয়ে বলল, হ্যাঁ, যাক, খাওয়া দাওয়া হলো। এবার যে কাজের জন্য আমাদের এখানে পদার্পণ সেটাই করা যাক। আগে একবার ওই সেলিম বাবুর আঁকার ঘর, হ্যাঁ মানে যেখানে উনি খুন হয়েছেন, সেটা দেখব। জারিন আমাদের দোতলায় ডান দিকের একটা ঘরে নিয়ে গেলেন। তারপর ভেতরে ঢুকে ঘরের আলো জেলে বললেন, আসুন, এইটাই হচ্ছে ওর আঁকার ঘর। ভেতরে ঢুকে আমার চক্ষু চড়ক গাছ। ভেতরে সারা ঘর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মন্ত্রমুগ্ধ করা সব ছবি। কোন ছবিতে জলদস্যুরা নৌকা লুট করে আনন্দের সাথে চলেছে, কোথাও সামনে রাখা কামান দিয়ে ঠিকরে বেরোচ্ছে গোলা বারুদ, আবার কোনোটাতে গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে শান্ত নদী। ছবিগুলো দেখে আমি অভিভূত, আপ্লুত। কি সুন্দর ভাবনা, কি সুন্দর প্রতিভা! বুঝতে পারলাম কেন ওনার ছবিকে জাতীয় পুরস্কারে সম্মানিত করা হয়েছিল। এই জিনিস সত্যি সম্মান পাওয়ার যোগ্য। সত্যি সেলিম বাবুর তুলিতে জাদু ছিল। ছবিগুলো দেখতে দেখতে সোমেশ্বরও বলল, চমৎকার, পয়সা থাকলে আমি এক্ষুনি এগুলো কিনে নিতাম। তারপর একটা ছবির কাছে গিয়ে ও বলল, এ কি, ছবিগুলোর নিচে এরকম টুনি বাল্ব লাগানো কেন? ওইটাই ওর ছবির বিশেষত্ব। ছবিটার পেছনে দেখুন, একটা ব্যাটারি লাগানোর জায়গা আছে। এখানে একটা ব্যাটারি লাগিয়ে দিলেই আলোটা জ্বলে ছবিটার অনেকগুলো জিনিস ফুটে উঠবে। এই যে দেখাচ্ছি, দেখুন। এই বলে তিনি সামনে টেবিলে রাখা ব্যাটারিটা তুলে নিয়ে সেই গ্রামের ছবিটার পেছনে লাগিয়ে দিতেই দেখলাম সবুজ আলো জ্বলে উঠল। সেই আলোটা ছবিতে পড়তেই অবাক হয়ে গেলাম। ছবিটায় আঁকা নদীটায় সবুজ আলো পুড়ে সেটা দিয়ে যেন সত্যি সত্যি জলধারা বইতে শুরু করেছে। আর শুধু তাই নয়, প্রতিটা গাছে টিঙা, বাবুই ইত্যাদি পাখিগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে। সূর্যটা যেন উজ্জ্বল হয়ে উঠেছে। সোমেশ্বর বলল, অসাধারণ, কি অভাবনীয় পরিকল্পনা। তারপর জারিন ঘরের মাঝ বরাবর একটা ছবি দেখিয়ে বললেন, এই ছবিটা আঁকতে আঁকতেই ওর মৃত্যু হয়েছিল। আর আর এইটা হলো ওর হুইল চেয়ার। এতেই ও সারা দিন বসে থাকতো। সোমেশ্বর ছবিটা হাতে নিয়ে ভালোভাবে দেখল। ছবিটা আর ছবিগুলোর মতোই, নিচে লাইট লাগানো, কিন্তু ছবিটা কিছুটা আঁকা, আর পাতার মাঝ বরাবর থেকে শুধু তুলির রং দিয়ে হিজিবিজ করা। সোমেশ্বর সেটা দেখতে দেখতে বলল, আচ্ছা মানে উনি কি ধরনের রং ব্যবহার করতেন আঁকার জন্য? জানি না, হয়তো জল রং, তেল রং, এইসবই। আসলে ও তো সবসময় দরজা বন্ধ করে ছবি আঁকতো, তাই ও কবে কখন কি দিয়ে ছবি আঁকতো তা কেউই জানে না। হয়তো 2-3 মাসে আমি এক আধবার ঘরটা পরিষ্কার করতে আসতাম, তখন ওই ছবিগুলো দেখতাম। হ্যাঁ সোমেশ্বর বাবু ঠিকই বলছে। সেলিম কারোর সাথে দেখা টাকা করতো না, সবসময় এখানেই থাকতো। আরে বিশ্বাস করবেন না মশাই, আমরা এই 1 বছরে অন্তত 5 বার এখানে এসেছি, কিন্তু সেলিমের সাথে আমাদের দেখা হয়েছে মাত্র 1 বার। তাও সেবার জারিন ওনার সাথে আমাদের জোর করে আলাপ করিয়ে দিয়েছিল। তাই জানেন, মাত্র 2 মিনিট কথা বলে মুখের ওপর দরজা দাঁড়াম করে বন্ধ করে দিল। তাই? বাহ, ভারী অদ্ভুত তো। আচ্ছা জারিন, আপনি সেদিন বলেছিলেন যে সেলিম বাবু একটা সংস্থাতে আঁকা দিত,
সেটা কোথায় আপনি জানেন? হ্যাঁ, সেটা তো কলকাতাতে। আচ্ছা, কলকাতার কোথায়? সেই সংস্থার নাম আর ঠিকানাটা আমাকে একটু লিখে দিন তো। তিনি সেটা একটা কাগজে লিখে দিলেন। সোমেশ্বর সেটা নিয়ে নিচু হয়ে ঘরের চারপাশ দেখল ও তারপর বলল, আচ্ছা, আপনাদের কাজের লোককে একটু ডেকে দিন তো। জারিন দেবী তাকে ডেকে দিলেন। সে এলে সোমেশ্বর বলল, তোমার নাম কি? আগে চরণ। তুমি এখানে নতুন এসেছো? আগে বুঝলাম। তুমি সেলিম বাবুকে খাবার না নিতে দেখে দরজা ধাক্কা দিয়েছিলে? হ্যাঁ স্যার, বাবু রোজ খাবারটা সময় মতন ভেতরে নিয়ে নেন, কিন্তু সেদিন সকাল থেকে রাত পর্যন্ত সব খাবার পড়েছিল। বাবু সেগুলো নেননি। আমি ভাবলাম বাবু শরীর টরীর খারাপ হয়েছে হয়তো। আমি ডাকলাম, কিন্তু কিন্তু বাবু সাড়া দিলেনি। দিদি আসতে ওনাকে সব বললাম, তারপর উনি দরজা খুলে দেখলেন ওই আর কি। আচ্ছা, এই কয়েকদিন তুমি বাড়ির আশেপাশে সন্দেহজনক বা অন্য কাউকে দেখেছিলে? না তো। কিছু ঘটনা তোমার অদ্ভুত লেগেছিল? না। আচ্ছা, ঠিক আছে, তুমি যাও। লোকটি চলে গেলে সোমেশ্বর বলল, আচ্ছা, লেখক শেখ হাসান মানে আপনার শ্বশুর মশাই উপরে থাকেন না? ওনার সাথে একবার কথা বলতে হবে। সোমেশ্বর বাবু, ওনার সাথে কথা না বলাই ভালো। কেন? আসলে ওনার ডায়াবেটিস, হাই প্রেশার ইত্যাদি তো আছেই, সেই জন্য ডাক্তারও দেখানো হচ্ছে। কিন্তু কিন্তু বেশ কিছুদিন ধরে ওনার মাথার খুব সমস্যা দেখা দিচ্ছে জানেন। হয়তো বয়সের জন্যই হচ্ছে। থেকে থেকে কেমন চিৎকার করে ওঠেন, পেঁয়াজকে লঙ্কা মনে করে খাবার ছুঁড়ে ফেলে দেন, আর সবার সাথেই কেমন খারাপ ব্যবহার করেন। নতুন লোক দেখলে যে কিভাবে। ভয় নেই, আমরা সামলে নেব। আমরা সবাই উপরে উঠছিলাম, কিন্তু সোমেশ্বর বলল, না, আপনারা যাবেন না, শুধু আমরা দুজন যাব। আমি সিঁড়ি দিয়ে 3 তলায় উঠলাম। 3 তলার সামনের ঘরটা খোলা, সেটাই আমরা গিয়ে প্রবেশ করলাম। ঘরের ভিতরে বড় সেকেলে ধরনের খাট, কাঠের আলমারি আর টেবিলে রাখা। জানলার ধারে বাইরে চেয়ে বসে রয়েছেন একটি বেঁটে খাটো মোটা ভদ্রলোক। মাথায় সাদা তরতরে টাক আর চোখে চশমা, পরনে সাদা পাজামা পাঞ্জাবি। বুঝলাম ইনি হচ্ছেন লেখক শেখ হাসান। আমাদের দেখে তিনি বললেন, একে তোমরা কারা? আমরা আসলে এখানে একটু ঘুরতে এসেছি, বুঝতে পারি একটু। লোকটি চেয়ারে গিয়ে দিলেন। আমরা ওনার সামনে জানলার ধারের চেয়ারে বসলাম। সোমেশ্বর বলল, আমি শুনেছি আপনি নাকি দারুণ লেখেন। হাসান বাবু তখন বাইরের দিকে চেয়েছিলেন। সোমেশ্বর আবার বলল, বাইরের প্রকৃতি দেখেছেন বুঝি? পৃথিবী মোড়ে ডাকিয়াছে, দূর হতে বহু দূরে। বনের পাখি বাসা ভুলে আয়, শূন্য গ্রামে ফেরে। তারপর সোমেশ্বরের দিকে ঘুরে বললেন, তা তুমি আর কি করো লোকের বাড়ি ঘোড়া ছাড়া? আগে আমি একজন সত্যের অনুসন্ধানী। ও মানে গোয়েন্দা? না, সত্যান্বেষী। তা এই লোকটা কি করে? ও লেখালেখি করে। হাসান বাবুর মুখে হাসি ফুটে উঠল। তিনি আমার দিকে ঘুরে বললেন, ওহো, তুমি লেখো? তাহলে তো তুমি আমার জাতের লোক। আমি মাথা নাড়ালাম। উনি বললেন, তা তুমি কি ধরনের গপ্প লেখো? মূলত গোয়েন্দা কাহিনী, তাছাড়া অন্যরকম জিনিসও লিখি। আর আপনি কি ধরনের লেখেন? গোয়েন্দা? না না, আমি লিখি জীবনের গল্প, বোধের কাহিনী। আজকাল এই সব গোয়েন্দা তারপর ভুতুড়ে অলৌকিক গল্পের মধ্যে জীবনবোধ কোথায় আছে? ওগুলো গল্প না আর কি হচ্ছে? শুধু গোয়েন্দাকে ভগবান করে পাড়িয়ে চড়িয়ে তাল গাছে তুলে দাও, আর পাঠকদেরও বলিহারি। এই সব ছাইপাস যে কেন বিশ্বাস করে বুঝি না বাপু। শোনো যুবক, একটা কথা বলি, লেখা এমন হতে হবে যা পড়ে মানুষ যেন জীবনের মানে খুঁজে পায়, জীবনে চলার পথ দেখতে পায়। লেখা দিয়েই
জীবনের একটা দর্শন দেখাতে হবে। তারপর কিছুক্ষণ চুপ থেকে উনি সোমেশ্বরের উদ্দেশ্যে বললেন, আচ্ছা, তুমি নাকি একজন সত্যান্বেষী, তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দাও দেখি। বুদ্ধি করে কিন্তু দিতে হবে। এই বলে তিনি একটি হাততালি দিয়ে বললেন, এই যে এই যে আমি হাততালি দিলাম, এবার বলো তো আমি এর দ্বারা কি ধরনের খুন বোঝালাম? আগে আমি জানি না, নন্দন জানতে পারে। ইয়ে হাততালি দিয়ে মানে কি করে মানে খুন হওয়া সম্ভব? উনি বললেন, পারবে না? ঠিক আছে, তাহলে আর একটা প্রশ্ন করছি। একটা আপিসে একদিন একটা জিনিস চুরি হয়ে গেল, তা পুলিশ এসে তদন্ত করলো। সেখানে চুরির সময় সন্দেহজনক মোট 4 জন ছিল। একজনের হাত ভাঙা, একজনের পা আবার অকেজো, একজন অন্ধ আর একজন কালা। আর তারা আবার আপিসের সব কর্মচারী। তা পুলিশ জেরা করতেই সেই 4 জনেই একটা কবিতা পড়ল। দেখিলাম যাকে অন্য কারোর সে তো আমার নয়, সন্ধে সেখানেই হয় যেখানে থাকে বাঘের ভয়। ব্যাস, পুলিশ অপরাধীকে ধরে ফেলল। তা তোমরা বলো দেখি, এইখানে চোরটা কে? সোমেশ্বর মাথা নাড়ালো। হাসানবাবু বললেন, এটাও পারবে না? তাহলে দেখছি তোমাদের সেরকম বুদ্ধি এখনো হয়নি। সেসব বাদ দিন, আপনাকে একটা প্রশ্ন করছি। আপনি এই কদিন বাড়ির আশেপাশে কাউকে ঘোরাঘুরি করতে দেখেছেন? না তো। আপনার ছেলের মৃত্যুর ব্যাপারটা আপনি জানেন তো? আপনি কি কারোর উপর সন্দেহের আঙুল তুলতে চান? ছেলের মৃত্যুর খবর শুনে লোকটার মুখটা কেমন যেন হয়ে গেল। তিনি বললেন, আপনারা চলে যান, বুঝলেন? আমার না বড্ড ঘুম পাচ্ছে। সোমেশ্বরও দেখলাম কিছু না বলে উঠে দাঁড়িয়ে বলল, ঠিক আছে, চলি। আসবার পথে টেবিলে রাখা হাসানবাবুর ওষুধগুলোকে এক ঝলক দেখে নিল ও। আমরা নিচে নেমে দেখি সবাই বসে রয়েছে। সোমেশ্বর বলল, আজকের মতো আমার এই বাড়িতে দেখার আর কিছু নেই, পরে দরকার হলে আবার আসবো। ও আর হ্যাঁ, বলছি, সেলিমবাবুর পিসি ফতেমা কোথায় থাকেন? যাওয়ার সময় ওনার বাড়ি হয়ে যাব। এই তো, ওনার বাড়ি পরীর বাগানে, এখান থেকে 20 মিনিট দূরে হবে। কিন্তু আপনারা একটু সাবধানে যাবেন। হ্যাঁ, শুনেছি ওখানে নাকি কিছুদিন ধরেই খুব খুন খারাপি হচ্ছে। আমরা শেখ সেলিমের বাড়ি থেকে বেরিয়ে পুনরায় রাহুতায় এসে পরীর বাগানে যাওয়ার জন্য হাতে টানা রিকশায় উঠলাম। যেতে যেতে বললাম, লোকটা কি পাগল নাকি বলো তো? কি সব অদ্ভুত ধরনের প্রশ্ন ওনার। কেন, ঠিকই তো ছিল প্রশ্ন। ঠিক ছিল, তা হাততালিটা আবার কেমন ধরনের খুন বলো দেখি? খুবই সহজ। তুমি আবার হাততালি দাও। হাততালি দিতে কি ব্যবহার হলো? 2টো হাত, তাই তো? এক হাতে তো তালি বাজে না, এক জোড়া হাত দিয়েই বাজে। সুতরাং খুনের ধরনটা হলো জোড়া খুন। জোড়া হাত? হ্যাঁ তাই তো। হাত দ্বিতীয়টা? ওটা তো আরো সহজ। 4 জন সাসপেক্ট, একজনের হাত ভাঙা, একজনের পা অকেজো, একজন অন্ধ, আর একজন কালা। মানে শারীরিক দিক থেকে কেউই সুস্থ নয়। 4 জনেই একই কবিতা বলছে। দেখিলাম যাকে অন্য কারোর সে তো আমার নয়, সন্ধে সেখানেই হয় যেখানে থাকে বাঘের ভয়। কবিতার প্রথমেই বলছে দেখিলাম যাকে, কিন্তু নন্দন যে অন্ধ সে দেখবে কি করে? কিন্তু সবার তালে তাল মিলিয়ে সেও বলছে যে সে দেখেছে, তাই তাকে ধরা যেতে পারে। তাই তো, এইভাবে তো ভেবে দেখিনি। তা তুমি যখন সব জানতে তখন ওখানে বললে না কেন? লোকটা তোমার শুধু শুধু বুদ্ধি নিয়ে প্রশ্ন তুলল। নন্দন, আমি এখানে এসেছি পারিশ্রমিকের বিনিময়ে তদন্ত করতে, নিজের বুদ্ধি জাহির করতে নয়। তাছাড়া বুদ্ধি জিনিসটা ভগবানের মানুষকে দেওয়া উপহার, একটা অস্ত্র। সেটা সব জায়গায় দেখাতে নেই। সত্যি যাদের বুদ্ধি থাকে সেটা তাদের কাজে প্রকাশ পায়, আলাদা করে তাদের দেখাতে হয় না। আর যাদের বুদ্ধি থাকে না তারাই ছলে বলে কথায় নিজেদের বেঁচে বুদ্ধিমান প্রমাণ করতে চায়।
এবার তুমি তো জানো আমি কোন ধরনের। কথা বলতে বলতে আমরা পরীর বাগানে এসে উপস্থিত হলাম। এখানে এসে বুঝতে পারলাম জায়গাটার এই রূপ নাম কেন। চারিদিকে প্রকৃতির নিবিড় প্রাচুর্যতা ছড়িয়ে রয়েছে। যেদিকেই চোখ যায় সবুজ আর সবুজ। চারিদিকে নারকেল, গাব, অশ্বত্থ গাছ, তাছাড়া নানা ফলে ফুলে পুকুর ডোবায় ভর্তি। সত্যি জায়গাটাকে পরীর রাজ্য বললে ভুল হবে না। প্রকৃতি এখানে নিজের রূপে ধ্যানস্থ, আর সবটা জুড়ে বিরাজমান এক অপার্থিব নিস্তব্ধতা। সেটা থেকে আরো কিছুটা যেতে একটা গলি পড়ল, যেখানকার প্রকৃতি আশেপাশের থেকে অনেকটাই আলাদা। এখানে গলির মধ্যে অনেকগুলো বাড়ি রয়েছে ঘিঞ্জি ভাবে, এবং গলিটার ও প্রতিটা বাড়ির আলাদা আলাদা দাগ নম্বরও রয়েছে। সেখানে 4 নম্বর বাড়িটা ফতেমা দেবীর। একতলা বাড়ি, তবে সেটা বেশ সুন্দর। বাড়ির সামনে পাঁচিল ঘেরা মস্ত বড় বাগান। সেখানে যে কি গাছ নেই আমি তাই খুঁজে পেলাম না। নানা রকমের জবা ফুলের গাছ আর বাহারি গোলাপ, পেয়ারা, উচ্ছে, জামরুল প্রভৃতি গাছও রয়েছে। পাঁচিলের গায়েও লাউ, পুঁইশাক এইসব গাছ ও লতা বিধনও সুসজ্জিত হয়ে রয়েছে। আমরা বাড়ির ভেতরে ঢুকলে একজন মহিলা বললেন, কে আপনারা? আমরা শেখ হাসানের বাড়ি থেকে আসছি। উনি আমাদের বারান্দায় বসতে দিলেন। ফতেমা বেগমের বয়স হয়েছে, মাথার সামনের কিছু চুল পেকেছে, মুখে জর্দা ভর্তি একটা পান। সেটা চিবোতে চিবোতে তিনি বললেন, কি চান বলুন। আসলে আমি আপনার ভাইপো সেলিমের খুনের তদন্ত করছি, তাই আপনাকে একটু জিজ্ঞাসাবাদ করতে এসেছি। বুঝেছি, নিশ্চয়ই সেলিমের বউ। মানে ওই মেয়ে মানুষটা বলেছে যে আমি সেলিমকে খুন করেছি, তাই না? কারণ ও আমার সম্পত্তি দিতে চায়নি। আমি জানতাম, ঠিক জানতাম ও এমনটাই বলবে, কিন্তু কিন্তু আমি কিছু করিনি। ও যাই বলুক আর আপনারা যাই ভাবুন। আমি কি সেটা একবারও বলেছি? আচ্ছা, আপনি ওনার সম্পত্তির ভাগ চান কেন? আপনার কি সম্পত্তি পাওয়ার কথা? সেটা আপনাকে বলতে যাবো কেন? বেশ বেশ, নাই বা বললেন। আচ্ছা, জানিন কি আপনার কিরকম মনে হয়? সে আর নিজের মুখে কি বলবো? ওই মেয়ে ছেলে তো ভালো নয়। ও পরপুরুষ দেখলেই ওর মুখ থেকে লালা পড়ে। সাধে সেলিম ওকে দেখতে পারতো না। কে জানে অন্য পুরুষের জন্য নিজের স্বামীকে সরিয়েছে কিনা। আমরা কথা বলছি এমন সময় বছর 45-এর এক লম্বা চওড়া ভদ্রলোক ছুটে ছুটে বারান্দায় এসে দাঁড়ালেন। ফতেমা দেবী বললেন, এই যে ইনি আমার স্বামী আমির মোল্লা। লোকটির কপাল থেকে দরদর করে ঘাম ঝরছে। লোকটি আমাদেরকে দেখে হঠাৎ করে আবার বাড়ির বাইরে সরে গেলেন। আমার ভারী অদ্ভুত লাগলো। সোমেশ্বরেরও তাই মনে হয়েছিল। দেখলাম ওর ভ্রুকুটি কুঁচকে গিয়েছে। ফতেমা বেগম বললেন, আসলে উনি একটা বিস্কুট কোম্পানিতে কাজ করেন। কারখানার এখন খুব চাপ, তাই হয়তো। আমার কিন্তু ওনার চলে যাওয়াটা ব্যস্ততা বলে মনে হলো না, বরঞ্চ সাবধান হয়ে চলে যাওয়া বলে মনে হলো। সোমেশ্বর বলল, ও, তা আপনার কোনো সন্তানাদি নেই? হ্যাঁ, একটা ছেলে আছে, বারাসাতে থেকে পড়াশোনা করছে। ও আচ্ছা, ঠিক আছে, আর চলি, দরকার হলে আবার আসবো। সেখান থেকে বাড়ি ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেল। রাতে খাওয়া দাওয়ার পর সোমেশ্বর চেয়ারে পা তুলে সিগারেট টানছিল। আমি বললাম, কি মনে হচ্ছে, কেসটা কিরকম? সে বলল, যতটা সহজ ভেবেছিলাম তার চেয়ে অনেক অধিক জটিল। কোন সন্দেহ জেগেছে তোমার মনে? না হে নন্দন, না, সন্দেহ নয়, প্রশ্ন জেগেছে। কিরকম? যেমন ধরো, শেখ সেলিমাকে যদি ছুরি দিয়ে মারা হবে, তবে তার হাতে আঘাত করা হয়েছিল কেন? আর তার শরীরে রক্ত শূন্য হয়ে যাওয়াটা, সেটা কি প্রাকৃতিক ব্যাপার? তা খুনি কে বলে তোমার ধারণা?
হ্যাঁ, অনেকেই হতে পারে। ফতেমা হতে পারে, তারপর সেই সংস্থার কোনো এক লোক হতে পারে, বাড়ির কাজের লোকটা হতে পারে। হয়তো ফাঁকা বাড়ি দেখে সে ওই দামি ছবিগুলো চুরি করে বিক্রি করতে চেয়েছিল, তাই সে মালিকের বুকে ছুরি বসায়। কিন্তু পরে সে ভেবে দেখলো এমনটা করলে সে ফেঁসে যাবে, তাই আর করলো না। তাছাড়া ওদের বাড়ির যে আগের কাজের লোকটা ছিল সে কোথায়? সেই নিরুদ্দেশ হয়ে খুনটা করেনি তো। তাছাড়া জারিনও খুন করতে পারেন, কারণ সেলিম না থাকলে তিনিই সব সম্পত্তি পাবেন, তাই তিনি নিজেই হয়তো স্বামীকে সরিয়ে দিয়েছেন। আমাদের কাছে তদন্ত নিয়ে এসেছেন যেন ওনার ওপর সন্দেহ না যায়, সেটাও হতে পারে। আবার এমনও হতে পারে এদের মধ্যে কেউই নয়, বাইরের কেউ। সোমেশ্বর, ফতেমা বেগমের স্বামী আমির বাবুকে আজ দেখলে ওনার উপর সন্দেহ হয় না? ওনার আজকে ওইভাবে আসা, আবার হুট করে বেরিয়ে যাওয়াটা আমার কিন্তু একদম ভালো লাগেনি। ভালো তো আমারও লাগেনি, কিন্তু নন্দন, খুনটাই এখানে প্রধান বিষয় নয়, আরো বিষয় আছে। শিকড় অনেক গভীরে, ভাবতে হবে, কিছু জিনিস জানতে হবে। কাল একবার সেলিম যে সংস্থায় আঁকা দিতেন সেখানে যাব। পরদিন সকালে সোমেশ্বর গেল সেই সংস্থাটার সন্ধানে। সে আবার ফিরে এলে তাকে জিজ্ঞেস করলাম, কি হলো, সেটা পেলে? ও বলল, হ্যাঁ, পেলাম। সংস্থার নাম জাতীয় রাবীন্দ্রিক ঘরানা, অনেক দিনের পুরনো। সেখানকার ম্যানেজার নীলরতন বাবুর সাথে সেলিমের কথা কাটাকাটি হয়েছিল। সেলিম নাকি ওনাকে বলেছিলেন যে উনি আর এই সংস্থায় ছবি দিতে পারবেন না, উনি নাকি আর আঁকবেনই না। আঁকবেন না কেন? সেটাই তো কথা। উনি কি নিজের ইচ্ছা এসব করছিলেন, নাকি কেউ পিছন থেকে সবটা নিয়ন্ত্রণ করছিল? এমন সময় বিকট একটা শব্দ করে টেলিফোনটা বেজে উঠল। সোমেশ্বর সেটা ধরে বলল, হ্যালো। হ্যাঁ, কি? তাই? কখন? আচ্ছা, ঠিক আছে, আমরা যাচ্ছি। পুলিশ? না, আমরা আগে যাই। হ্যাঁ 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 হ্যাঁ, এক্ষুনি বেরোচ্ছি। তারপর ফোনটা রেখে আমাকে বলল, নন্দন, তড়িঘড়ি রেডি হও, আমাদের এক্ষুনি শ্যামনগর যেতে হবে। কেন, কি হয়েছে? হাসানবাবুর মৃত্যু হয়েছে। সে কি? কিভাবে? ঘুমন্ত অবস্থায়। তাড়াতাড়ি চলো। কোনো রকমে তৈরি হয়ে আমরা বেরিয়ে পড়লাম শ্যামনগরের উদ্দেশ্যে। আমরা সেখানে পৌঁছতে দুপুর 3টে বেজে গেল। গিয়ে দেখি হাসানবাবুর দেহটা ওনার ঘরে খাটের উপর রয়েছে, বুকে দুহাত দিয়ে যেন লোকটা ঘুমিয়ে রয়েছে। কেউ ওনাকে দেখে বলবে যে মানুষের শরীরে আর প্রাণ নেই। সোমেশ্বর জারিনকে জিজ্ঞেস করল, আপনি প্রথম দেখেছিলেন এটা? না, আসলে আমার কাজের লোক রোজ সকালে ওনাকে চা দিয়ে যায়, আর চা দিতে এসে দেখে যে উনি ঘুমোচ্ছেন, কিন্তু অন্যদিন উনি খুব সকালে উঠে পড়তেন। তাই সে আমাকে জানায়। আমি এসে ডাকতে গিয়ে দেখি এই অবস্থা। আমি প্রথমেই দৌড়ে গিয়ে খবরটা আপনাকে জানাই। তারপর আপনার কথা মতো আমি এখনো ব্যাপারটা কাউকে জানাইনি। ভালো করেছেন। এই বলে সোমেশ্বর হাসানবাবুর মৃতদেহটা খুব নিখুঁতভাবে দেখল। তারপর বলল, মৃত্যুটা তো স্বাভাবিক বলেই মনে হচ্ছে। আচ্ছা, আপনি এবার একটু বাইরে যান তো। উনি বাইরে গেলে ও ঘরের দরজাটা বন্ধ করে দিল। তারপর বলল, নন্দন, ঘরটা ভালো করে খুঁজে দেখো তো, কিছু পাও কিনা। আমি আর সোমেশ্বর ঘরে খোঁজাখুঁজি করতে লেগে গেলাম। টেবিলে রাখা বইগুলো নাড়া করাতে একটা বই থেকে একটা ছবি মতো কি মাটিতে পড়ল। সোমেশ্বর সেটা দেখে চট করে পকেটে পুরে নিল। আমি বললাম, ওটা কি সোমেশ্বর, ছবি না? তাড়াতাড়ি দেখো, কিছু উল্লেখযোগ্য পাও কিনা। আমি ঘরের সমস্ত কিছু ঘেঁটে ঘেঁটে দেখলাম। সোমেশ্বর খাটের গদি তুলে আবার চাপা দিল। এইভাবে কিছুক্ষণ খোঁজবার পর সোমেশ্বর জানলায় গোঁজা একটা কাগজ বার করে খুলে কিছুক্ষণ দেখল। তারপর আমার দিকে সেটা দিয়ে বলল, দেখো নন্দন। দেখলাম সেটা একটা দলিল। আমি অবাক হয়ে বললাম, এ কি সোমেশ্বর, এটা তো সম্পত্তির দলিল।
এটা জানলায় ওভাবে ছিল কেন? এটাই খুঁজছিলাম। লোকটা পাগল নয় নন্দন, মহাধূর্ত। হয়তো ওনার আগে থেকেই মনে হয়েছিল যে ওনার মৃত্যুর পর এই দলিলটা কেউ বা কারা খুঁজতে আসবে, তাই উনি জানলায় জিনিসটা ওইভাবে রেখে গেছিলেন, যেন সারা বাড়ি খুঁজলেও কেউ বুঝতে না পারে যে এত বড় সম্পত্তির দলিল রয়েছে ওই জানলায়, যেন সবাই জিনিসটাকে তুচ্ছ একটা কাগজ ভেবে ভুল করে। কিন্তু ওনার এরকমটা মনে হয়েছিল কেন? তারপর দলিলটা দেখেও বলল, কিন্তু এখানে তো হাসান বাবু ওনার সব সম্পত্তি ওনার ছেলে সেলিম আর ওনার পুত্রবধূকে দিয়ে গেছেন। তবে তো সবই ঠিক আছে। যাকে নন্দন, চলো নিচে যাই। দলিলটা আবার সেই রকমই জানলায় গুঁজে নিচে এসে সোমেশ্বর জারিনকে বলল, আচ্ছা, ওনাকে কোন ডাক্তার দেখতেন? ডাক্তার ইমরান, ইমরান বলে একজন বড় ডাক্তার, কলকাতায় বসেন। আচ্ছা, আপনি এবার পুলিশকে ফোন করে দিন, ওরা এসে হাসানবাবুকে নিয়ে যাক। কতক্ষণই বা বডিটা বাড়িতে পড়ে থাকবে? পুলিশেরও কিছু প্রক্রিয়া আছে, সেগুলোতেও সময় লাগবে না? এমন সময় দেখলাম সদর দরজার পাশে কে একটা যেন আবছা ভাবে উঁকি মেরে গেল। আমি সোমেশ্বরের দিকে তাকাতে সে চোখের ইশারায় বুঝিয়ে দিল যে সে সেটা দেখেছে। তারপর সোমেশ্বর বলল, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। আপনার বাপের বাড়িটা ঠিক কোথায়? আমার আব্বুরা থাকেন কৈখালিতে। ঠিক আছে, আমরা একটু আসছি। সেলিম বাবুর বাড়ি থেকে বেরিয়ে সোমেশ্বর বলল, চলো ফতেমা বেগমকে খবরটা দিয়ে আসি, ওনার সাথে একটু কথা বলে আসি। আবার আমরা ফিরে গেলাম পরীর বাগানে ফতেমা বেগমকে সংবাদটা দিতে। ওনার মধ্যে তেমন কোনো দুঃখ বা ওই জাতীয় কোনো ভাব দেখা গেল না। সোমেশ্বর বলল, আপনার দাদা চলে গেল, সুতরাং আপনার তো আর সম্পত্তি পাওয়ার কোনো সম্ভাবনাই রইল না। কেন? ও আমাকে সম্পত্তি দেওয়ার কে? ওই জায়গা জমি কি ওর নাকি? হ্যাঁ, ও তো শুধু জোর করে ওসব ভোগ করছিল। মানে ভোগ করছিল বলতে? তাহলে সম্পত্তি কার? ওসব ওর নয়, ওই সব সম্পত্তি আমার বড়দা শেখ মাহমুদের। আব্বার মৃত্যুর পর বড়দা কলকাতায় গিয়ে সরকারি সব জমির দালালি করে প্রচুর টাকা সম্পত্তি করেছিলেন। মেজদা আমি তখন শ্যামনগরেই আছি, আমার তখন বিয়ে হয়নি। মেজদা তখন খালি একটা পত্রিকায় লিখছে। বড়দা একদিন ভোরে নামাজ পড়ে ফিরছিলেন, তখন একটা গাড়ি দুর্ঘটনায় ওনার মৃত্যু হয়। তখন বড়দার বউ মানে ভাবি অন্তঃসত্ত্বা, তাও সে ওই সেলিমকে জন্ম দেওয়ার সময় মরে গেল। মেজদার কোনো ছেলে পুলে হচ্ছিল না, তাই ও বড়দার ছেলে সেলিমকে মানুষ করার দায়িত্ব নিল। হ্যাঁ, সেলিম তো ওর নিজের ছেলে নয়, সেলিম আমার বড়দা শেখ মাহমুদের ছেলে। ওনার ছেলের দায়িত্ব নিয়ে ও ওনার সব সম্পত্তি ভোগ করতে লাগলো। নইলে কি শুধু লিখে টিকে এত কিছু করা যায় নাকি? তাই তো আমার দাবি, শুধু সেলিমকে মানুষ করলো বলে ও সব সম্পত্তি একা পাবে কেন? বড়দা আমাকে আরো বেশি ভালোবাসতো, তাই ঝগড়া করি, বুঝতে পারলেন? কথাটা শুনে আমি যতটা না অবাক, তার চেয়েও বেশি অবাক সোমেশ্বর। সে তো রীতিমতো ভাবনায় পড়ে গেল। তারপর কিছুক্ষণ পরও বলল, আচ্ছা, আপনার বড়দা কলকাতার কোথায় থাকতেন? ওই ভিক্টোরিয়ার আশেপাশে কোথাও। আচ্ছা, আর একটা জিনিস বলতে পারবেন, সেলিমের জন্ম কোন হাসপাতালে হয়েছিল? ওই ভিক্টোরিয়ার আশেপাশে কোনো হাসপাতালে? আসলে আমি তো তখন যাইনি। হ্যাঁ, ভিক্টোরিয়ার কাছাকাছি একটা পুরনো হাসপাতাল আছে বটে। আচ্ছা ঠিক আছে, আমি খুঁজে নেব। আর সোমেশ্বর আরো বলতে যাচ্ছিল এমন সময় ফতেমা বেগমের স্বামী আমির ঘরে ঢুকলেন। তারপর আমাদের দেখে সেদিনের মতো আবার বেরিয়ে যেতে যাচ্ছিলেন, কিন্তু সোমেশ্বর গিয়ে ওনার পথ রোধ করল। বলল, নমস্কার আমির মোল্লা, ভালো আছেন? তিনি কোনো উত্তর দিলেন না। সোমেশ্বর আবার বলল, আপনি কি খুব ব্যস্ত? ও, তাহলে আপনাকে কিছু জিজ্ঞাসা করি। আচ্ছা, আপনি যে বিস্কুটের কারখানাতে কাজ করেন সেটা কোথায়? কাজেই
তা মাইনে পান কিরকম? মোটামুটি। তাতে আপনার চলে যায়? কেন বলুন তো? না, ভাবলাম আপনার এখন কিছু টাকা পেলে সুবিধা হতো। কেন, কিসের টাকা? না না, কিছুই না। বলছি, আপনার জুতোর শুকতালার ওই জায়গাটা খুলে গিয়েছে বা ছিঁড়ে গিয়েছে, মুচির কাছ থেকে সারিয়ে নেবেন। আচ্ছা, আপনি যেখানে যাচ্ছিলেন যান, আপনার মূল্যবান সময় নষ্ট করবার জন্য মাপ করবেন। আমিরবাবু চলে গেলে আমরাও সেখান থেকে বেরিয়ে আসলাম। পুলিশ আসতে হাসানবাবুকে নিয়ে যেতে সন্ধ্যা হয়ে গেল। তাই সেদিন আমাদের আর বাড়ি ফেরা হলো না। সেলিমের বাড়িতে আমাদের থেকে যেতে হলো। অরণ্যাকে ফোন করে সমস্যা জানিয়ে দিল। কাল সকালে পরীক্ষার পর পুলিশ ওনার মৃতদেহটা দিলে তবে ওনাকে কবর দেওয়া হবে। রাত্রে ওই অবস্থাতেও জারিনা আমাদের জন্য যথেষ্ট খাবার দাবারের ব্যবস্থা করলেন। আমরা খেয়ে দিয়ে প্রথমে সেলিমের আঁকার ঘরে গেলাম। তারপর হাসান বাবুর ঘরে এসে বসলাম। চারিদিকে ঝিঁঝির ডাক ছাড়া আর কোনো প্রাণের অস্তিত্ব নেই। সোমেশ্বর জানলা থেকে সেই সম্পত্তির কাগজটা বার করে কিছুক্ষণ দেখে সেটা টেবিলে রেখে ও হাসানবাবুর একটা ডায়েরি হাতে নিল। তারপর ডায়েরিটা পড়তে পড়তে একটা পাতা খুলে আমার দিকে এগিয়ে এসে বলল, এটা পড়ো। দেখলাম পাতাটায় একটা কবিতার আকারে ধাঁধা মতো জিনিস লেখা। সেটা হলো, সবকিছুই দেখলাম কিন্তু কাজ হবে কি ফলে? জোনাকি তো নিভল না আজও, জোনাকি কেবল জলে। সোমেশ্বর সিগারেট টেনে বলল, জিনিসটা রহস্যজনক লাগলো নন্দন, এটার মানে বার করতে হবে। ঠিক সেই সময় টেবিলে রাখা জলের গ্লাসটা উল্টে গিয়ে সেই সম্পত্তির দলিলটা তাতে পড়ে গিয়ে কাগজটা একেবারে ভিজে গেল। সোমেশ্বর বলল, আরে আরে, কি করলে এটা নন্দন? আরে হাত লেগে পড়ে গেছে। তারপর দলিলটা তুলতে গিয়ে দেখি জলে ভিজে গিয়ে দলিলের পিছনে কিছু লেখা ফুটে উঠেছে। আলোটা কাছে এনে সেটা দেখলাম। সোমেশ্বর, দেখো এটার পিছনে কি সব লেখা আছে। লেখা? কি লেখা? একটা ধাঁধা মনে হয়। কই, পড়ো পড়ো দেখি। আমি পড়লাম। তাতে ছোট করে লেখা, যুক্তি যেথায় মিলায় গগন সেথায় তুমি খুঁজো, নীল আকাশে উড়াইয়া দি নীলের ঘরের পুজো, যদি তাকে নাহি পাই তবে সেটা তাহার, আমার শুধু আমার রবে সেটা আর কাহার। উফ, লোকটা এত হেঁয়ালি করছে কেন বলো তো? লোকটা তো গোয়েন্দা কাহিনী লিখতে পারতো। জানি না, তবে এটা আসল দলিল নয়। আসল দলিল কোথায়, এই ধাঁধাটা তার উত্তর। লোকটা খুব রহস্যজনক আর বুদ্ধিমান ছিলেন। সেই ধাঁধাটার নিচে দেখলাম আরো একটা কথা লেখা রয়েছে, 192। আমি বললাম, এই দেখো সোমেশ্বর, এখানে আবার লাল কালি দিয়ে 192 লেখা আছে। এটার মানে কি? 192। ওটা কোনো সংখ্যা হতে পারে, আবার ওটা একজন নয় দুইজন, এটাও বলা হতে পারে। সত্যি এই কেসটা প্রতি মোড়ে নতুন নতুন চমক দিচ্ছে। কিন্তু সোমেশ্বর, এতগুলো ঘটনা আমার তো সাজাতে গেলেই গুলিয়ে যাচ্ছে। থাক, এত রাতে তোমায় কিছু সাজাতে হবে না। ঘুমো, কাল ভোরে ফিরতে হবে। আমি শুয়ে পড়লাম। কিন্তু সোমেশ্বর সারা রাত না ঘুমিয়ে ঘরে পায়চারি করল। ঘন্টা চারেক ঘুমানোর পরে যখন ভোর হলো তখন সোমেশ্বর আমায় ধাক্কা দিল। ওঠো নন্দন, ভোর হয়ে গিয়েছে। একটু পরেই পুলিশ হাসানবাবুর শরীরটা দিয়ে যাবে, তারপর আবার ওনার জানাজা বেরোবে। তার আগে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমরা চটপট তৈরি হয়ে সেখান থেকে বেরিয়ে গেলাম। বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে সোমেশ্বর আবার কোথায় যেন বেরিয়ে গেল। ফিরল সেই রাত 9টার সময়। তারপর পরের দিন সকালে আবার কাউকে কিছু না বলে ও বেরিয়ে গেল।
ফিরল সন্ধেবেলায়। চা খাওয়া শেষ হলে পরে ওকে জিজ্ঞেস করলাম, কি হলো, কোথায় যাচ্ছ বলো তো তুমি একা একা? কাল গিয়েছিলাম সেলিম যে হাসপাতালে জন্মেছিলেন সেখানে, আর আজ গিয়েছিলাম প্রথমে কৈখালি জারিনের বাপের বাড়িতে, আর তারপর চৌরঙ্গি। কেন চৌরঙ্গি কেন? সেটা পরে বলবো। তারপর ও হাসান বাবুর ঘর থেকে পাওয়া দলিলটায় কি যেন লিখল। আমি বললাম, আচ্ছা এইসব জায়গায় গিয়ে কি কিছু জানা গেল, কিছু কি বুঝতে পারলে? সেটার উত্তর না দিয়ে বলল, এককে আমি খুঁজতে গিয়ে পেলাম আমি দুই, আসল সোনা দুই হলো রতন আমি ছুই। একের খেলা জটিল বড়, সরল কেবল দুই, আমি যখন আমাতে নেই আমি তখন তুই। সোমেশ্বর, হয় পরিষ্কার করে বলো, না হলে বলো না, কিন্তু হেয়ালি আর করো না ভাই, আমার আর ভালো লাগছে না। তুমি যা জানতে চাইলে তাই বললাম, হেয়ালি কোথায় করলাম? সোজাসুজি বলতে পারো না? তোমার এই ঘোরানো পেঁচানো স্বভাবটা না খুব খারাপ। জানি, তাই তো সমাজ আমাকে অধমের উপাধি দিয়েছে গো। সোমেশ্বর গান ধরল, কেউ চিনিল না মোরে, দয়াল কেউ বুঝিল না। এমন সময় টেলিফোনটা আবার বেজে উঠল। সোমেশ্বর সেটা ধরে কিছুক্ষণ কথা বলল, তারপর সেটা রেখে দিল। জিজ্ঞেস করলাম, কার ফোন? শ্যামনগর থানা থেকে অফিসার রণবাবুর ফোন। কি বলছেন? পরীর বাগানের একটা পুকুরের পাশ দিয়ে আমির মোল্লার মৃতদেহ পাওয়া গিয়েছে। আমি আবার চমকে উঠলাম। সে কি সোমেশ্বর, আমরা তো ওনাকে সন্দেহ করছিলাম, কিন্তু ওনাকে খুন করলো কে? এইবার আবার সব ঘেঁটে গেল। কেন, এতে আবার ঘাটার কি রয়েছে? সবই তো ঠিক আছে, আমি তো এটা আন্দাজ করেই ছিলাম। কিন্তু রহস্যের যে সমাধান হলো না। কে বললো রহস্যের সমাধান হয়নি? সব জেনে গিয়েছি, আজ একটা টোপ দিয়েও এসেছি, কাল সবার সামনে সবটা আসবে। মানে আমাকে বলো। গীতায় কি লেখা আছে জানো নন্দন? যে ধৈর্য ধরতে জানে তার কাছে সকল জিনিস আসে। বুঝলাম, আজ আমায় ও কিছু আর বলবে না, আমাকে অপেক্ষা করতে হবে কাল পর্যন্ত। তবুও মনটা খচখচ করতে লাগলো। পরদিন সকালে ও কাকে যেন একটা ফোন করে স্নান করে তৈরি হয়ে নিল। আমরা আবার গেলাম শ্যামনগরে। সেখানে পরীর বাগানে ফতেমা বেগমের বাড়ির বাগানের পাঁচিলের কাছে লুকোলাম। শ্যামনগর থানার অফিসার রণবাবু ও আরো দুজন এসেছেন। আমরা এভাবে এখানে কেন লুকালাম তা জানি না। একটু পরে দেখলাম লম্বা চওড়া এক ভদ্রলোক পাঁচিল টপকে ভিতরে ঢুকল। তারপর পাঁচিলের গায়ে মারা একটা বিজ্ঞাপনের নীল কাগজ ছিঁড়ে নিল, আর তখনই সোমেশ্বর গিয়ে সেই কাগজটা তার হাত থেকে ছিনিয়ে নিল। আমরা সবাই ওদের পাশে গিয়ে দাঁড়ালাম। সোমেশ্বর বলল, ডাক্তারবাবু, আপনি এখানে কি গাছ থেকে ওষুধ তৈরি করার জন্য ডালপালা নিতে এসেছিলেন? এ কি? আপনি কে? আর পুলিশ কেন? অফিসার, ওনার হাতে হাত কড়া পরিয়ে সেলিমের বাড়িতে নিয়ে চলুন, সেখানেই সব বলছি। আমরা লোকটিকে নিয়ে গেলাম সেলিম বাবুর বাড়িতে। লোকটিকে দেখে জারিন বলল, এ কি, ইনি তো ডাক্তার ইমরান। ও, ইনি তাহলে হাসান বাবুর চিকিৎসা করতেন। তিনি আবার বললেন, কিন্তু ওনার হাতে এরকম হাত করা? আপনি সবটা শুনতে চান? হ্যাঁ, নিশ্চয়ই। বেশ, তাহলে চলুন, ভেতরে বসে সবটা বলছি। আমরা ভেতরে এসে বসলাম। হাত করা পরা অবস্থায় ডাক্তার ইমরানকে ধরে একজন কনস্টেবল দাঁড়িয়ে রইলেন। কাজের লোকের আনা চাটা শেষ করে সোমেশ্বর একটা সিগারেটে বড় বড় 3টে টান দিয়ে বলল, ঘটনার রহস্য অনেকগুলো, মন দিয়ে শুনুন সব। প্রথমে হাসানবাবুর মৃত্যুর ব্যাপারটায় আসি। জারিন বলেছিলেন যে হাসানবাবুর ডায়াবেটিস, হাই প্রেশার রয়েছে, তাই ডাক্তার ইমরান ওনার চিকিৎসা করছেন। যেদিন আমরা প্রথম হাসানবাবুর ঘরে গিয়েছিলাম সেদিন ওনার টেবিলে আমি দুটো ওষুধের পাতা পড়ে থাকতে দেখি, যাদের নাম অ্যাজোলাম আর ট্রাইকা।
এবার আপনারা ভাবছেন ওনার ডায়াবেটিস প্রেশারের অসুখ রয়েছে, তাই উনি ওষুধ খেতেন। এতে কি আশ্চর্য রয়েছে, তাই তো? কিন্তু অ্যালজোলাম, ট্রাইকা এগুলো যে একটাও কোনো রকম ডায়াবেটিস বা ওই জাতীয় কিছুর ওষুধ নয়। এগুলো অত্যন্ত কড়া ধরনের ঘুমের ওষুধ। কোনো ডাক্তারও খুব জরুরি অবস্থা না হলে এগুলো খেতে বলেন না। আর যদিও বা বলেন, তাও এর মধ্যে যে কোনো একটা দিনে একবার। কিন্তু বিগত 5 মাস ধরে হাসানবাবু ওই দুটো ওষুধ ডাক্তার ইমরানের কথায় দিনে 2 বার, মানে 4টে করে খেয়ে গেছেন। 4টে ওই রকম ঘুমের ওষুধ। এটা শুনতে সাধারণ হলেও জিনিসটা কিন্তু ভয়ঙ্কর। ঘুমের ওষুধ এতদিন ধরে এত বেশি পরিমাণে নিলে যে কোনো মানুষের মস্তিষ্কের বিকৃতি ঘটতে পারে। হাসানবাবুরও সেই কারণেই মানসিক সমস্যা দেখা গিয়েছিল। আর অবশেষে সেই দিন ওই ওষুধের কার্যক্ষমতা মাত্রা ছাড়িয়ে গেল। তারপর ওষুধের কারণেই হাসানবাবুর মৃত্যু হয়। ঠিক যেমন আগ্নেয়গিরিতে একটা একটা দেশলাই ফেলতে ফেলতে একদিন সেটা বিস্ফোরিত হয়, এটাও সেই রকম। অর্থাৎ এটাকে বলে ভীষণভাবে, ঠান্ডাভাবে, কোন রকম অস্ত্র ছাড়াই নিপুণভাবে খুন। কেউ ডাক্তারের উপর সন্দেহ করবে না। জানেন, বয়সের দরুন আপনার শ্বশুর মশাইয়ের মাথার সমস্যা আসেনি। আসলে এর মূলে রয়েছে ডাক্তার ইমরান। কিন্তু এখানে প্রশ্ন হলো যে ইমরান বাবু তো পারিশ্রমিক নিয়েই ওনার চিকিৎসা করছিলেন, তাহলে হঠাৎ উনি এরকমটা করতে যাবেন কেন? ডাক্তারের পেছনে কোনো কারণ নাই থাকতে পারে। কিন্তু এই ডাক্তার ইমরান যদি হাসান বাবুর নিজের ভাগ্নে হন, তাহলে কি উনি এটা করতে পারেন? সম্পত্তির লোভে? কি ভাগ্নে? কে? কার ভাগ্নে? ওষুধগুলো কিসের তা আমি বুঝতে পেরেছিলাম। ইমরান বাবুর নামটা শুনে আমি কলকাতায় খোঁজ লাগালাম। জানতে পারলাম চৌরঙ্গিতে ইমরান মোল্লা বলে এক ডাক্তার বসেন। আমি সেখানে গেলাম। ডাক্তারের চেম্বারে গিয়ে আমি অবাক। দেখলাম ডাক্তার ইমরানের সামনের চেয়ারটায় বসে আছেন আমির মোল্লা। আমি কিছুক্ষণ লুকিয়ে কান পেতে ওনাদের কথা শুনলাম। শুনে বুঝতে পারলাম যে ওনারা পিতা পুত্র। তার মানে ফতেমা বেগম যে আমাদের বলেছিলেন যে ওনার ছেলে বারাসাতে পড়াশোনা করছে, সেটা পুরো মিথ্যে কথা। বুঝতে বাকি রইল না, বাবা ছেলে মিলে পরিকল্পনা করে সম্পত্তির জন্য হাসানবাবুর সাথে এসব করেছে। আমি একটা চাল চাললাম। হাসানবাবু একটা নকল দলিল করে আসল দলিলের সন্ধান তাতে লিখে গিয়েছিলেন। আমি সেই সন্ধানটা একটা কাগজে লিখে ইমরান বাবুর দিকে ছুড়ে দিলাম। ইমরান বাবু দেখলাম সেটা মন দিয়ে পড়লেন। আমি জানতাম উনি আসল দলিলটা নিতে আজ আসবেন। উনি এলেন আর আমরা ওনাকে ধরে ফেললাম। কিন্তু ইমরান বাবু, আপনার পিতা আমিরকে হত্যা করলেন কেন? বিশ্বাস করুন, আমি যা করেছি আমার আম্মির জন্য করেছি। এত বড় সম্পত্তির কি কিছুই পাবে না আমার আম্মি? তাই এক ডাক্তার হয়ে ওনার চিকিৎসা করতে এই বাড়িতে আমি এসেছিলাম। ভেবেছিলাম ওষুধ খেয়ে একটু একটু করে উনি শেষ হয়ে গেলে আমরা সম্পত্তিও পাবো, আবার আমার উপর কি সন্দেহ করবে না। আব্বা এই অঞ্চলে একটা বড় জুয়ার ঠেক চালাতো। সাম্প্রতি ওনার জুয়ার ঠেকে বড় একটা লোকসানের জন্য অনেক টাকার দরকার হয়েছিল। তাই আব্বা বললেন যে সম্পত্তি পেলে উনি ঠেকে সব টাকা দিয়ে আবার সেটাকে খাড়া করবেন। কিন্তু আমি বললাম না, সেটা দিয়ে চেম্বারটা ভালো করে সারাবো আর বাড়িটা বড় করে করব। এই নিয়ে ওনার সাথে আমার খুব কথা কাটাকাটি হয়। কাল যাবার সময় তিনি বলে যান যে তিনি ওই সম্পত্তির এক কানা করিও আমায় দেবেন না, বরং সবাইকে তিনি সবটা বলে দেবেন। তাই আর কি, আব্বাকেও। তাহলে তাহলে আমার স্বামীর হত্যাকারী কে? এটাই সবচেয়ে বেশি রহস্যজনক। এখানেই লুকিয়ে রয়েছে এক ভয়ঙ্কর সত্যি, যা এই মুহূর্তে কেউ জানে না। এতদিন ধরে যেটা সবার চোখের আড়ালে লুকিয়েছিল, এটা জানলে আপনারা হয়তো শিহরিত হবেন। জারিন, আপনার স্বামী খুন হয়েছে, কিন্তু সেলিম তো খুন হননি। মানে? ব্যাপারটা গুছিয়ে বলি। হাসান বাবুর মৃত্যুর দিন আমরা ওনার ঘর তল্লাশি করতে গিয়ে ওনার বইয়ের মাঝখান থেকে একটা ছবি পাই। এই যে এটা। এই বলে সোমেশ্বর পকেট থেকে সেই দিনের সেই ছবিটা বার করে দেখালো। তারপর বলল, এই ছবিটি দেখুন। দুটি একই দেখতে শিশুর পাশাপাশি শোয়া অবস্থায় ছবি রয়েছে। এর মধ্যে একটি যে সেলিম বাবুর, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু অপর শিশুটিকে? তাহলে কি হাসান বাবুর যমজ সন্তান হয়েছিল? যদি তাই হয়ে থাকে, তবে আরেকটি সন্তানের কি হলো? এইসব প্রশ্ন ভাবছি। এমন সময় ফতেমা বেগমের কাছ থেকে জানতে পারলাম সেলিম বাবু তো হাসান বাবুর নিজের সন্তান নন। হাসান বাবু ওনাকে মানুষ করেছিলেন মাত্র।
শেখ সেলিম ওনার দাদা শেখ মাহমুদের সন্তান। হ্যাঁ হ্যাঁ জানেন, হাসান বাবু আপনার নিজের শ্বশুর মশাই নন। আপনার আসল শ্বশুর মশাই মাহমুদ বাবু, যিনি আজ থেকে 27 বছর আগে গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন। দেখলাম জারিন এক একটা জিনিস শুনছেন আর আকাশ থেকে পড়ছেন। সোমেশ্বর বলল, ফতেমা বেগমের কাছ থেকে জানতে পারলাম সেলিম বাবু কোন হাসপাতালে হয়েছিলেন। আমি সেখানে গেলাম। সেখানে গিয়ে খুঁটিয়ে খুঁজে আমি সব তথ্য পেলাম। মাহমুদ বাবুর স্ত্রীর যমজ সন্তান হয়েছিল, তাদের নাম সেলিম আর সোহেব। আমরা যেরকমটা জানি, যমজ সন্তানের দুজনেরই সুস্থ হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে। সোহেব হয়েছিল পুরো সুস্থ, কিন্তু সেলিম দুটো পা পঙ্গু অবস্থায় জন্মেছিল। আর তাছাড়া জন্মের সময় তার আরো রোগ ছিল। তো হাসপাতালের রেকর্ড অনুযায়ী হাসান বাবু সেলিমকে মানুষ করবার জন্য অভিভাবকের স্বাক্ষর করে নিয়ে আসেন, আর সোহেবকে রেখে আসেন হাসপাতাল লাগোয়া একটা সেবাশ্রমে, এবং সেখানে বলেন যে ওই বাচ্চাটার কথা কেউ যেন জানতে না পারে। কিন্তু মাস 10 পর সেলিমকে আবার সেই হাসপাতালে ভর্তি করতে হয়, কারণ সেলিমের ব্রেনে জন্মের সময় থেকে একটা ফুটো ছিল। হাসানবাবু তখন নাকি সেই সেবাশ্রম থেকে সোহেবকে নিয়ে আসেন। 2 বছর চিকিৎসা চলবার পর হাসানবাবু সেলিমকে সোহেবের জায়গায় সেই সেবাশ্রমে ভর্তি করিয়ে দেন। আর তারপর কোনো দিন আর তিনি সেলিমকে নিয়ে আসেননি। সেবাশ্রমেই সেলিম এতদিন ছিল। সেবাশ্রম থেকে জানলাম বছর 6 আগে সোহেব গিয়েছিল সেখানে। সেই নাকি সেলিমকে সাথে করে নিয়ে গিয়েছিল কোথায়। তারপর থেকে নাকি প্রতি মাসে দুজন এসে সেলিমকে নিয়ে যেত, আবার 1-2 দিন পর সেবাশ্রমে তাকে দিয়ে যেত। এখনো জীবন্ত সেলিম বাবু ওই সেবাশ্রমে রয়েছেন। তাহলে তাহলে বাড়িতে যে ছিল সে তাহলে কে? সোহেব। হ্যাঁ জারিন, আপনার সাথে যার বিয়ে হয়েছিল সে আসলে সেলিমের ছদ্মবেশে থাকা সোহেব শেখ। ব্যাপারটা জটিল হওয়ার আগে আমার ধারণা দিয়ে সবটা সাজিয়ে বলি কেমন? দেখুন, হাসানবাবু ছিলেন একজন অত্যন্ত ধূর্ত এবং চালবাজ মানুষ। মাহমুদ বাবুর মৃত্যুর পর ওনার স্ত্রী যখন প্রসবকালীন মারা গেলেন, তখন হাসানবাবু ভাবলেন দাদার অগাধ সম্পত্তি হাতিয়ে নেওয়ার এই একটা সুযোগ। আর সম্পত্তি নেওয়ার সহজ উপায় কি? দাদার সন্তানকে দিয়ে সব সম্পত্তি নিজের নামে লিখে নেওয়া। তাই তিনি সেলিমকে মানুষ করার জন্য নিয়ে এলেন। কারণ সেলিম অসুস্থ, সে পঙ্গু, তাকে দিয়ে ভবিষ্যতে জোর করে সবকিছু লিখিয়ে নিতে খুব একটা অসুবিধা হবে না, তাই না? বরং সুবিধাই হবে। কিন্তু সোহেব তো সুস্থ, তাকে আনলে সে ভবিষ্যতে সব জেনে বিদ্রোহী হয়ে উঠতে পারে। তাই তিনি সোহেবকে সেখানকার সেবাশ্রমে রেখে দুনিয়াকে জানালেন যে মাহমুদ বাবুর কেবল একটি সন্তান হয়েছে, নাম সেলিম। কিন্তু 10 মাস পরে সেলিমের অবস্থা খারাপ হলে ডাক্তার বলেন যে সেলিম হয়তো নাও বাঁচতে পারে। এদিকে উনি তো রটিয়ে ফেলেছেন যে সেলিম ছাড়া মাহমুদ বাবুর আর কোনো সন্তান নেই। ওদিকে সে চলে গেলে সম্পত্তিও যাবে। তাই তখন বাধ্য হয়ে হাসান বাবু সুস্থ সোহেবকে সেলিম বানিয়ে পঙ্গু সাজিয়ে নিয়ে এলেন। ভাবলেন এই পরে আমায় সম্পত্তি দেবে। আর সেখানে পরিচয়হীন অবস্থায় ফেলে রেখে আসলেন আসল সেলিমকে। পরে বড় হলে সাহেব সবটা জানতে পারল। তখন সে সেলিমকে দেখতে গেল। সোহেবও যে খুব সহজ মানুষ ছিল এমনটা নয়। আসলে সেলিম খুব ভালো আঁকতে পারেন। আমি নিজে সেবাশ্রমে গিয়ে সেলিমের আঁকা কিছু ছবি দেয়ালে টাঙানো অবস্থায় দেখেছি। সোহেব সেটা দেখল, আর তার মাথায় একটা বদবুদ্ধি খেলে গেল। সে ভাবল এই সেলিমের যখন পৃথিবীতে কোনো অস্তিত্বই নেই, তখন কেন না ওর প্রতিভা দিয়ে সোহেব নিজে নাম করবে, বড় হবে। তাই ও লোক পাঠিয়ে প্রতি মাসে সেলিমকে এই বাড়িতে চুপি চুপি নিয়ে এসে আঁকাতো। আর সেলিমের সেই আঁকা দিয়েই সোহেব জাতীয় শিল্পী হয়ে উঠল। ওই যে ঘরের যে ওই আঁকা ছবিগুলো, ওগুলো সব আসলে সেলিমেরই আঁকা। এবার বুঝতে পারছেন কেন আঁকার সময় নকল সেলিম মানে সোহেব ঘরের দরজা বন্ধ রাখত? কারণ তখন ওই ঘরে সেলিম আর সোহেব দুজনেই একসাথে থাকতো। তারপর আঁকা হয়ে গেলে আবারও সেলিমকে সেবাশ্রমে দিয়ে আসতো। এইভাবেই 6 বছর চলেছে। অন্যের নাম, অন্যের আঁকা দিয়ে সোহেব বিখ্যাত হয়ে উঠেছিল। কিন্তু কিছুদিন ধরে সোহেব লক্ষ্য করে যে হাসান বাবুর শরীরটা খারাপ, তিনি আর বেশি দিন বাঁচবেন না।
তাই তিনি তখন ভাবেন বুড়ো মরলে তো এমনি আমার সব, আর ওসব ছবি টবি এঁকে কি হবে। তাই তিনি যে সংস্থায় আঁকা দিতেন সেখানকার ম্যানেজার নীলরতন বাবুকে বলেন যে তিনি আর আঁকা দিতে পারবেন না, মানে তিনি আর আঁকবেন না। এই নিয়ে ওনাদের দুজনের মধ্যে খুব ঝগড়া হয়। পরশু সেবাশ্রমে আমি সেলিমকে দেখতে পাই, আর তাকে আমি এখানে নিয়ে আসবার ব্যবস্থা করেছি। আপনারা দেখবেন। এই সেলিমকে ভেতরে নিয়ে এসো। এই বলে সোমেশ্বর হাঁক দিতেই একজন পুলিশের লোক হুইল চেয়ার ঠেলে ঘরে নিয়ে এলেন সেলিমকে। আমি তো দেখে অবাক, এ কি, এ যে সত্যি দুজনকে পুরো এক দেখতে। জারিনের অবস্থাও সেরকম। সকলেই হতবাক। সেলিম বাবু, এখন শরীর ঠিক আছে তো? সেলিম বাবু মাথা নাড়লেন। সোমেশ্বর বলল, তাহলে এই সেলিম বাবুই আসল শিল্পী, আর যিনি খুন হয়েছেন তিনি সেলিম নয়, ওনার যমজ ভাই সোহেব। এটা পরিষ্কার হলো তো? তাহলে এইবার সোহেবকে কে খুন করলো তার সমাধান করা যাক, কেমন? সোহেবের শরীরে খুনের মোট 3টি চিহ্ন ছিল: হাতে আঘাত, বুকে ছুরি বসানো, আর শরীরে রক্ত শূন্য। কিন্তু আমার মনে হয়েছিল যদি তার বুকে ছুরি বসিয়ে খুন করা হয় তবে তার হাতে অযথা আঘাত কেন করা হলো? আর তাছাড়া তার শরীর রক্তশূন্য হয়ে গেল কি করে? বুকে ছুরি বসালে তো মাটিতে রক্ত পড়বার কথা, কিন্তু নিচে কোনো রক্ত পড়ল না কেন? তার মানে নিশ্চয়ই ওনার বুকে ছুরি বসানোর আগেই ওনার শরীরে কোনো রক্ত ছিল না। এখানে বলে রাখি, সোহেব খুন হবার পরেও আরো দুজন তাকে খুন করতে এসেছিল। তারা কে সেটা ক্রমাগত বলছি। আমরা জানি যে সোহেবই সেলিমকে দিয়ে সব ছবিগুলো আঁকাতো। তার নিচে একটা লাইট লাগানো থাকতো, যেটা ছবির পিছনে একটা ব্যাটারি দিয়ে চলতো। কিন্তু আপনারা কেউ হয়তো দেখেননি, যেই ছবিটার সামনে বসে সোহেবের মৃত্যু হয়েছে সেটার পিছনে ব্যাটারি নয়, লাগানো ছিল দুটো কালো তার। আর হাসান বাবুর খাটের গদি তুলে সেদিন আমি সেই রকমই একটা তার দেখেছিলাম। সুতরাং হাসান বাবু এটা করেছেন। সোহেব হয়তো সবটা জেনে হাসান বাবুর কাছে গিয়ে সম্পত্তির দাবি করেছিল, তাই তিনি ভেবেছিলেন সোহেব যখন সবই জেনে গিয়েছে তখন তাকে আর হে দুনিয়াতে রাখা যাবে না। আর তার উপর ইমরানের দেওয়া ওষুধে ওনার মাথাটা তো গিয়েই ছিল। এইসব কারণে ওনার মাথায় ভাবনা এলো উনি ওকে কারেন্ট দিয়ে মারবেন। তিনি এক ফাঁকে সেই ছবিটার পিছনে ব্যাটারিটা খুলে একটা তার লাগিয়ে সেটার পয়েন্ট কোনো সুইচের সাথে কানেক্ট করে দিলেন। সোহেব আঁকতে জানতেন না, কিন্তু সেদিন এমনি মনের খেয়ালে জল রঙের তুলিটা সেই ছবিটার উপর বোলাতে গেলেন, আর অমনি সঙ্গে সঙ্গে জল আর কারেন্ট একসাথে মিশে গিয়ে সোহেবের শরীরটাকে টেনে ধরল। কতক্ষণ যে সে সেই রকম ভাবে ছিল জানি না। একসময় কারেন্ট তার শরীরের সব রক্ত শুষে নিলে ওনার মৃত্যু হয়। আর তখন হাসান বাবু সেই তারটা খুলে নিয়ে রাখেন নিজের গদির তলায়। আর তারপরই সেলিম ভেবে সোহেবকে খুন করতে আসেন আমির মোল্লা, কারণ ওনার জুতোর শুকতালার একটা অংশ আমি সোহেব বাবুর ঘর থেকে প্রথম দিন পেয়েছিলাম। উনি এসে লাঠি দিয়ে মারলেন সোহেব বাবুর হাতে, কিন্তু দেখলেন সোহেব যে আগেই খুন হয়ে গিয়েছে। তখন তিনি ভয়ে পালালেন। নন্দন, এবার বুঝেছ কেন উনি আমাদের দেখেই সরে যেতেন। তারপরই আবার ছুরি হাতে আসেন ডাক্তার ইমরান। তিনি এসে মৃত সোহেবের বুকে ছুরি বসান, কারণ হয়তো ওনার মনে হয়েছিল যে হাসান বাবু তো এমনি কিছুদিন পর মারা যাবেন, আর সেলিম ওরফে সোহেবকে সরিয়ে দিলে সম্পত্তি তো হাতের মুঠোয়। কিন্তু উনিও সোহেবের আগে মৃত্যু হয়েছে দেখে পালিয়ে গেলেন। কিন্তু হাসান বাবু ছাড়া এই সেলিম সোহেবের ব্যাপারটা আর কেউ জানতো না। এতটা বলতে বলতে সোমেশ্বর একটু হাঁপিয়ে গেছে। একটা গভীর শ্বাস নিয়ে বলল, আর জানেন, আপনার উপর যে ছুরিটা ছোঁড়া হয়েছিল সেটাও হাসান বাবুই ছুঁড়েছিলেন। এটা আমি হাসান বাবুর ডায়েরিতে লেখা একটি ধাঁধা পড়ে জেনেছি। ধাঁধাটা ছিল, সবকিছুই দেখলাম কিন্তু কাজ হবে কি ফলে? জোনাকি তো নিভল না আজও, জোনাকি কেবল জলে। তো উনি বলছেন উনি সবকিছুই করে দেখেছেন, কিন্তু কিসে ফল হবে তা বুঝতে পারছেন না। তারপর উনি বলছেন জোনাকি নিভল না আজও, জোনাকি জ্বলছে। জানেন, আপনি বলেছিলেন না আপনার মা বিয়ের আগে হিন্দু ছিল? আমি আপনার বাপের বাড়ি গিয়ে জেনেছি আপনার মা ছেলেবেলায় আপনার নাম জোনাকি রেখেছিলেন। পরে বড় হয়ে নাম জোনাকি থেকে জারিন হয়।
সুতরাং লোকটা নিজেই বলেছেন যে উনি জোনাকি মানে জারিনকে নেভাতে বা মারতে চেয়েছিলেন, কিন্তু সে জ্বলছে মানে বেঁচে আছে মানে মারা যায়নি। হয়তো বারবার লোডশেডিং করে লোকটা এইসব করতেন। তিনি হয়তো ভেবেছিলেন সোহেবের পাশাপাশি আপনাকেও সরিয়ে দেবেন, যেন সম্পত্তির আর কোনো ভাগিদার না থাকে। হাসানবাবু সত্যি নৃশংস, লোভী এবং বর্বর ছিলেন। টাকার জন্য উনি সবকিছুই করতে পারতেন। যাই হোক, এবার শেষ জিনিসটা বলে শেষ করি। এই বাড়ি সম্পত্তি হাসানবাবুর কিছুই না। মাহমুদবাবু মৃত্যুর আগে একটা দলিল করে গিয়েছিলেন, কিন্তু হাসানবাবু সেই দলিল লুকিয়ে রেখেছিলেন, কারণ সেই দলিলে মাহমুদ বাবুর ছেলে সেলিম বা সোহেব কেউ একটা সই না করলে সেটা হাসানবাবুর হতো না। হাসানবাবু এই যে একটা নকল দলিল তৈরি করে আসল দলিল তিনি কোথায় রেখেছিলেন সেটার হদিশ লিখে গিয়েছেন। এই যে দেখুন, এই নকল দলিলের পিছনে একটা ধাঁধা লেখা আছে, যেটা আসল দলিলের সন্ধান দেবে। ধাঁধাটা পড়ে শোনাচ্ছি। যুক্তি যেথায় মিলায় গগন সেথায় তুমি খুঁজো, নীল আকাশে উড়াইয়া দি নীলের ঘরে পুজো, যদি তাকে নাহি পাই তবে সেটা তাহার, আমার শুধু আমার রবে সেটা আর কাহার। এখানে উনি যুক্তি দিয়ে বলতে কোনো যুক্তি তর্কের কথাই বোঝাননি। এখানে যুক্তি বলতে বলা হয়েছে যুক্তি ফুল, অর্থাৎ যেখানে যুক্তি ফুল আছে দলিলটা সেখানে খুঁজতে হবে। নীল আকাশ বা নীলের পুজো বলতে উনি বিশেষ কোনো নীল জিনিসকে বুঝিয়েছেন। তারপর বলেছেন যদি তাকে নাহি পাই তবে সেটা তাহার। এটার মানে বলছেন যদি ওনার কিছু একটা হয়ে যায় তবে দলিলটা যার কাছে আছে তার। তারপরের লাইনে বলছেন আমার শুধু আমার রবে সেটা আর কাহার, মানে ওনার আত্মবিশ্বাস যে ওটা কেউ খুঁজে পাবে না। এবার ফতেমা বেগমের বাগানে একটি যুক্তি ফুলের গাছ আমি প্রথম দিনই দেখেছিলাম। আমি বললাম, বুঝেছি সোমেশ্বর। আর ওই যুক্তি ফুলের গাছটার পাশেই পাঁচিলের নীল রঙের এই বিজ্ঞাপনের কাগজটা মারা ছিল। এই নীলের কথাই উনি বলেছেন, তাই তো? হ্যাঁ। কিন্তু ওই দলিলে যে 192 বলে লেখাটা আছে, ওটা কি? ওটা কোনো একজন বা দুজনের কথা বলা হয়নি, ওটা একটা সংখ্যা। ভালো করে মনে করো নন্দন, ফতেমা বেগমের বাড়ির নম্বর 192/4। সুতরাং ফতেমা বেগমের বাড়ির পাঁচিলের বিজ্ঞাপনের এই নীল পোস্টারটাই মাহমুদ বাবুর তৈরি আসল দলিল। এই বলে ও সকালে সেই পাঁচিল থেকে ইমরান বাবু তুলে দেওয়া নীল পোস্টারটা দুদিকে টান দিতেই মাঝখান থেকে বেরিয়ে পড়ল একটা দলিল। সোমেশ্বর সেটা পড়ে বলল, মাহমুদ বাবু ওনার স্থাবর অস্থাবর সব ওনার সন্তান এবং তাদের বংশকে দিয়ে গেছেন, আর ভাই আর বোনকেও কিছু দিয়েছেন। তারপর ও সেলিমের কাছে গিয়ে দাঁড়ালো। সেলিম মাথা নিচু করেছিলেন। সোমেশ্বর ওনার কাঁধ ধরে বলল, আর মাথা নিচু নয়, এবার মাথা তুলে বাঁচতে শেখো। আজ থেকেই তুমি আসল শিল্পী শেখ সেলিম, আর তোমায় কারোর ছায়া হয়ে বাঁচতে হবে না। তারপর ওনার হাতে দলিলটা দিয়ে বলল, সেলিম, এটা তোমারই প্রাপ্য, তুমি এটার আসল মালিক। তবে একটা অনুরোধ আছে। দেখো, আমি জানি যে জন্ম থেকেই তোমার সাথে অন্যায় হয়েছে, কিন্তু তুমি একবার ভেবে দেখো, ফতেমা বেগম মানে তোমার পিসি, ওনার স্বামী মারা গেছেন, ওনার ছেলে এখন গ্রেপ্তার হলো, ওনার যে আর কেউ নেই। তাই তুমি ওনাকে একটু দেখো। আর এই যে ইনি তোমার ভাইয়ের স্ত্রী, পারলে এনাকেও কিছু ভাগ দিও, ওনার বাকি জীবনটা যেন ভালো কাটে। সেলিম সোমেশ্বরের হাতে দলিলটা ফিরিয়ে দিয়ে বলল, আমার এসব টাকা সম্পত্তি কিচ্ছু চাই না, ওসব ওদের দিয়ে দিন। আমি আঁকতে ভালোবাসি, আঁকা দিয়েই না হয় কিছু একটা করে নেব। সোমেশ্বর ওনার কাঁধে চাপড় মেরে বলল, বাহ, এটাই তোমার কাছ থেকে আশা করেছিলাম। তোমার একটা উপকার করতে চাই। এই বলে ও পকেট থেকে একটা কার্ড বার করে সেলিম বাবুর হাতে দিয়ে বলল, এই নাও, আমার এক পরিচিত দিল্লিতে থাকে। সে যে বিশ্ববিদ্যালয়ে পড়ায় সেখানে প্রতি বছর ছবির এক্সিবিশন হয়। সেই এক্সিবিশনে যেই ছবি সেরা বলে বিবেচিত হয় লন্ডনে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে স্থান পায়। এই কার্ডে তার নাম, ঠিকানা, টেলিফোন নম্বর দেওয়া আছে। তুমি সেখানে ছবি দাও, আমার বিশ্বাস তোমার ছবি সেরা হবেই। আর তারপর শুধু দেশে নয়, বিদেশেও তোমার নাম ছড়িয়ে পড়বে। তাকে শুধু আমার নামটা একবার বলবে, সেই সব ব্যবস্থা করে দেবে। সেলিম সোমেশ্বরের দুটো হাত ধরে বলল, আপনার এই ঋণ যে কিভাবে চোকাবো। থাক থাক, ওসব ভাবতে হবে না,
অনেক বড় হও, যেন লোকের কাছে গর্ব করে বলতে পারি যে আন্তর্জাতিক শিল্পী শেখ সেলিম আমার ভাইয়ের মতো, সে আমার পরিচিত। আমরা পারিশ্রমিক নিয়ে সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। পথে আস্তে আস্তে ওকে বললাম, সবই তো হলো, কিন্তু একটা জিনিস কিন্তু বুঝতে পারলাম না, বুঝলে? কি? হাসান বাবুর মৃত্যুর দিন জারিনের সঙ্গে কথা বলবার সময় যে লোকটাকে আমরা দরজার আড়াল দিয়ে উঁকি মারতে দেখেছিলাম, সেই লোকটাকে? গোপীনাথ বাবু। মানে সুরবালা মুখোপাধ্যায়ের স্বামী গোপীনাথ বাবু? তোমার মনে আছে জারিন আমাদের বাড়ি যেদিন এসেছিলেন সেদিন বলেছিলেন যে উনি বিয়ের আগে একটি হিন্দু ছেলেকে ভালোবাসতেন ও বিয়ে করতে চেয়েছিলেন? সেই ছেলেটা গোপীনাথ বাবু। ওনার সাথে জারিনের যে কোর্টে প্রথম আলাপ হয়, এটা উনি আমাদের মিথ্যে বলেছিলেন। আমি জারিনের বাপের বাড়ি কৈখালি গিয়ে জানতে পেরেছিলাম যে জারিনের বিয়ের আগে যে হিন্দু ছেলেকে ভালোবাসতেন ও বিয়ে করতে চেয়েছিলেন তার নাম গোপীনাথ মুখোপাধ্যায়। সেদিন উনি এসেছিলেন জারিনের সাথে দেখা করতে, আমাদের দেখে সরে পড়েন। গোপীনাথ বাবুর ঘাড়ে একটা মোটা তিল আছে, আর সেটা দেখে আমি বুঝতে পেরেছিলাম যে ওটাই গোপীনাথ বাবু। তার মানে ওদের মধ্যে কি আজও মেলামেশা আছে? সেসব জেনে আমাদের লাভ? কেস মিটে গিয়েছে, টাকাও হাতে পেয়ে গিয়েছি, আর ওসব ভেবে আমাদের কাজ নেই। আমরা যখন হ্যারিসন রোডে পৌঁছালাম তখনও বাড়ির গলি না ধরে ঢুকলো একটা শাড়ির দোকান। আমি বললাম, কি হলো, শাড়ির দোকানে এলে কেন? দেবীর ক্রোধ মোচন করতে হবে না? 3টে শাড়ি নিয়ে বিকাল 5টার দিকে আমরা ঘরে ঢুকলাম। হাত মুখ ধুয়ে সোমেশ্বর বিছানায় শাড়িগুলো বিছিয়ে অরণ্যাকে ডেকে বলল, দেখো তো তোমার এগুলো পছন্দ কিনা, দোকানদার বললো এগুলো ভালো হবে। অরণ্যা মুখ বেঁকিয়ে বলল, আমার কি আর শাড়ি নেই যে এইগুলো এনেছ? তাছাড়া আমি তো আর সুন্দরী নই যে দামি শাড়ি পরলেই আমাকে ভালো লাগবে। সোমেশ্বর তাকে কাছে টেনে জড়িয়ে ধরে বলল, তোমার নয়নে আঁখি রেখেই আমি যে আমার দুনিয়া পেয়েছি। মরুভূমিকে পায়ে ঠেলে আমি এই চোরাবালিকেই ভালোবেসেছি, ভালোবেসেছি। কি হচ্ছে কি? ছাড়ো, ঠাকুরপো দেখছে, ছাড়ো। দেখুক কে? আমি পিছন করে গলা ঝেড়ে বললাম, ইয়ে বুঠান, আমি মাঝ বরং চাটা বাইরেই খেয়ে কেমন? অরণ্যা সোমেশ্বরকে ঠেলে বলল, না না, বসো, আমি এক্ষুনি করে আনছি। এই বলে ও লজ্জা পেয়ে রান্নাঘরে চলে গেল। আমি হেসে বললাম, সত্যি সোমেশ্বর, তুমি আর পাল্টালে না। না পাল্টালেই ভালো হে নন্দন।